উচ্চ গতিতে দুইটি বস্তুর মুখোমুখি সংঘর্ষ হলে কি ঘটবে? বস্তু দুইটি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, অর্থাৎ তুলনামূলক ক্ষুদ্র অংশে ভাগ হয়ে যাবে। এমন সংঘর্ষকে সাধারণ চোখে বিশেষ কিছু মনে না হলেও এর মাধ্যমে বিগ ব্যাংয়ের পর মুহূর্তের পরিস্থিতি কেমন ছিল তা জানা যায়। তাছাড়া খালি চোখে অদৃশ্য অর্থাৎ এলিমেন্টারি পার্টিকেল সম্পর্কে জানা যায়, যার ফলে এখন পর্যন্ত মানব ইতিহাসে সবচেয়ে বড় মেশিন তৈরি করা হয়েছে জাস্ট দুইটি বস্তুর সংঘর্ষ ঘটানোর জন্য, যা এলএইচসি বা লার্জ হ্যাড্রন কোলাইডার নামে পরিচিত। দুইটি বড় বস্তুর মুখোমুখি সংঘর্ষ ঘটানো খুবই সহজ, কিন্তু বস্তু দুইটি যদি ছোট হয়, যেমন দুইটি চালের সংঘর্ষ, তবে সেটা সহজ হবে না। আবার চালের বিপরীতে যদি দুইটি অ্যাটমের মুখোমুখি সংঘর্ষ ঘটানোর চেষ্টা করা হয়, তবে সেটা তো আরও কঠিন হবে। এমন কঠিন কাজই সম্ভব হয়েছে এলএইচসির মাধ্যমে। এলএইচসি তৈরি করতে গিয়ে WWW বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার হয়েছে। এছাড়াও এলএইচসির মাধ্যমে হিগস বোসন আবিষ্কার হয়েছে। অবশ্য এলএইচসি তৈরি করার সময় একটি আশঙ্কার কথা চারদিকে রটে গিয়েছিল, এবং তা হচ্ছে এলএইচসি থেকে ব্ল্যাক হোল তৈরি হবে, যা পৃথিবীকে গ্রাস করে নেবে। এলএইচসি সম্পৃক্ত এমন বিভিন্ন বিষয় নিয়ে আজকের ভিডিও। আমি জুম্মান আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন বিজ্ঞান পাইসি। লার্জ হ্যাড্রন কোলাইডার এর শুরু মূলত 1976 সালে। ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ, সংক্ষেপে সার্ন, লার্জ ইলেকট্রন পজিট্রন কোলাইডার বা লিপ তৈরির পরিকল্পনা শুরু করে। পরিকল্পনার 7 বছর পর 1983 সালে লিপের নির্মাণ কাজ শুরু হয় এবং 1989 সালে নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। লিপ ছিল ইলেকট্রন এবং পজিট্রন কোলাইডার, অর্থাৎ এতে ইলেকট্রন এবং এর অ্যান্টিপার্টিকেল অর্থাৎ পজিট্রনের সংঘর্ষ ঘটানো হতো। লিপ তৈরির মধ্যেই 1983 সালে সার্নের UA1 এক্সপেরিমেন্টের মাধ্যমে W এবং Z বোসন আবিষ্কার হয়েছিল, এবং এর পরের বছরই কার্লো রুবিয়াকে UA1 এক্সপেরিমেন্টের লিডার হিসেবে নোবেল প্রাইজ দেওয়া হয়। কার্লো রুবিয়ার সাথে সাইমন ভ্যান্ডার মিয়ারকেও নোবেল প্রাইজ দেওয়া হয়, যদিও তিনি নতুন কোনো পার্টিকেল আবিষ্কার করেননি। মিয়ারকে নোবেল দেওয়া হয় মূলত স্টোকস্টিক কুলিং টেকনোলজি আবিষ্কার করার জন্য। খালি চোখে অদৃশ্য পার্টিকেলের মধ্যে সংঘর্ষ ঘটানোর জন্য স্টোকস্টিক কুলিং টেকনোলজি খুবই গুরুত্বপূর্ণ ছিল। যাই হোক, W এবং Z বোসন আবিষ্কারের পর পদার্থবিজ্ঞানীদের লক্ষ্য ছিল হিগস বোসন এবং টপ কোয়ার্ক ডিটেক্ট করা। থিওরিটিক্যালি এই সকল পার্টিকেল থাকার যথেষ্ট সম্ভাবনা থাকলেও তখন পর্যন্ত এদের ডিটেক্ট করা সম্ভব হয়নি। ফলাফল, এই সকল পার্টিকেল সহ নতুন পার্টিকেল ডিটেক্ট করার উদ্দেশ্যে তৈরি করা হয় লিপ। লিপে ইলেকট্রন এবং পজিট্রনের সংঘর্ষের মাধ্যমে প্রচুর W এবং Z বোসন পাওয়া যাচ্ছিল, কিন্তু টপ কোয়ার্ক কিংবা হিগস বোসন পাওয়া যাচ্ছিল না। এর মধ্যে 1995 সালে ফার্মি ল্যাব টপ কোয়ার্ক আবিষ্কার করে ফেলে, যার ফলে লিপের প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়ায় হিগস বোসন আবিষ্কার করা। কিন্তু থিওরি এবং ম্যাথমেটিক্স যতটা এনার্জিতে হিগস বোসন আবিষ্কার হবে নির্দেশ করছিল, লিপ ততটা শক্তিশালী ছিল না। এর ফলে 1998 সালে আরও শক্তিশালী পার্টিকেল কোলাইডার অর্থাৎ এলএইচসি তৈরির কার্যক্রম শুরু হয়। লিপের 27 কিলোমিটার দৈর্ঘ্যের বৃত্তাকার টানেলে স্থাপন করা হয় এলএইচসি। এই টানেল দুইটি দেশ জুড়ে বিস্তৃত, ফ্রান্স এবং সুইজারল্যান্ড। ভূপৃষ্ঠ থেকে গড়ে 100 মিটার বা 30 তলা বিল্ডিংয়ের সমান গভীরতায় এই টানেলের অবস্থান। এলএইচসিতে বিভিন্ন ধরনের মোট 9300টি ম্যাগনেট ব্যবহার করা হয়েছে, যেমন 1232টি ডাইপোল ম্যাগনেট, 392টি কোয়াড্রোপোল ম্যাগনেট, সুপার কন্ডাক্টিং কারেকশন ম্যাগনেট ইত্যাদি। এই ম্যাগনেটগুলো মূলত প্রোটনের গতিপথ ঠিক রাখে এবং পরবর্তীতে প্রোটনকে একটি সৌর পথে পরিচালিত করে, যেন প্রোটন প্রোটন মুখোমুখি সংঘর্ষ হতে পারে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই কাজের জন্য 3.5 কোটি কেজি ওজনের 9300টি ম্যাগনেটের প্রয়োজন কেন পড়ল? দুইটি বুলেটকে মুখোমুখি সংঘর্ষ ঘটানো সহজ কাজ নয়। অন্যদিকে এলএইচসিতে দুইটি প্রোটনের মুখোমুখি সংঘর্ষ ঘটানো হয়। এখন এই বিষয়টি কতটা কঠিন তা বোঝার জন্য প্রোটন আসলে কতটা ছোট তা আগে বোঝা প্রয়োজন। আমরা একটি চুলের ব্যাসকে যদি পৃথিবীর ব্যাসের সমান বিবেচনা করি, তবে প্রোটন হবে একটি চিনির দানার সমান। তাহলে বুঝতেই পারছেন প্রোটন আসলে কতটা ক্ষুদ্র। এখন এমন ক্ষুদ্র প্রোটনকে মুখোমুখি সংঘর্ষ ঘটানোর জন্য প্রোটনকে অতি সূক্ষ্ম স্থানে আনা প্রয়োজন, যা করা হয় ম্যাগনেটের মাধ্যমে। তাছাড়া প্রোটনকে শূন্যস্থানে ভাসিয়ে রাখতে হয় এবং এটিও করা হয় ম্যাগনেটের মাধ্যমে। তার উপর প্রোটনকে ফোকাস করে খুবই ক্ষুদ্র স্থানে আনতে হয়। এই কাজের জন্য ম্যাগনেটের প্রয়োজন, এবং এই জন্যই এলএইচসিতে বিভিন্ন বৈশিষ্ট্যের বিশাল বিশাল ম্যাগনেট ব্যবহার করা হয়েছে। এখন এলএইচসি ওভারঅল কিভাবে কাজ করে সে বিষয়টি বলা যাক। হাইড্রোজেন গ্যাসের মাধ্যমে এলএইচসির কার্যক্রম শুরু হয়। প্রথমে হাইড্রোজেন অ্যাটম থেকে ইলেকট্রন সরিয়ে ফেলা হয়, ফলে সেটি প্রোটনে পরিণত হয়। এখন প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট, যার ফলে ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে প্রোটনকে গতিশীল করা সম্ভব। প্রথমে ইলেকট্রিক পালসের মাধ্যমে প্রোটনের মধ্যে আলোর বেগের 3/1 গতি নিয়ে আসা হয়। এরপর প্রোটনকে পাঠানো হয় বুস্টারে। বুস্টার মূলত 157 মিটার পরিধি বিশিষ্ট গোলাকার কাঠামো, যেখানে 4টি গোলাকার টানেল রয়েছে,
বুস্টারে নির্দিষ্ট পালসে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে প্রোটনের গতি বাড়ানো হয়। অন্যদিকে ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে প্রোটনের গতিপথ ঠিক রাখা হয়, অর্থাৎ প্রোটন যেন টানেলের গায়ে না লেগে গোলাকার পথে থাকে এই বিষয়টি নিশ্চিত করা হয় ম্যাগনেটের মাধ্যমে। বুস্টারে প্রোটনের গতি দাঁড়ায় আলোর বেগের 91.6%। ফলে প্রোটনগুলো দৈর্ঘ্য সংকোচনের কারণে স্বল্প স্থানে স্কুইজ হয়ে যায়, যাকে বলা হয় প্রোটন বিম। এরপর এই প্রোটন বিমকে প্রোটন সিঙ্ক্রোটনে পাঠানো হয়। এটি 628 মিটার পরিধির গোলাকার টানেল। এখানে প্রোটন আলোর গতির 99.9% গতি অর্জন করে, অর্থাৎ প্রোটন তার ম্যাক্সিমাম গতি অর্জন করে। এরপরেও ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে প্রোটনে এনার্জি দেওয়া হয়। এতে প্রোটনের গতি বাড়তে না পারলেও অতিরিক্ত এনার্জি ভরে রূপ নেয়, অর্থাৎ প্রোটনের ভর বাড়তে থাকে। এখানে প্রোটন তার রেস্ট ম্যাসের তুলনায় 25 গুণ বেশি ভারী হয়ে থাকে এবং প্রোটনের এনার্জি দাঁড়ায় 25 গিগা ইলেকট্রোভোল্ট। এখান থেকে প্রোটনকে 7 কিলোমিটার পরিধির টানেলে পাঠানো হয় এবং সেখানেও ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে প্রোটনের এনার্জি বৃদ্ধি করা হয়। এখানে এসে প্রোটনের এনার্জি 25 গিগা ইলেকট্রোভোল্ট থেকে দাঁড়ায় 450 গিগা ইলেকট্রোভোল্ট। এরপর প্রোটনকে মূল টানেলে পাঠানো হয়, অর্থাৎ 27 কিলোমিটার পরিধির টানেলে। এই 27 কিলোমিটার টানেলে 2টি টিউব থাকে, যাদের ব্যাস মোটামুটি একটি টেনিস বলের ব্যাসের সমান। 2টি টিউবে বিপরীত দিকে ছুটতে থাকা প্রোটন থাকে, অর্থাৎ একটি টানেলে প্রোটন ক্লকওয়াইজ মুভ করে এবং অন্যটিতে অ্যান্টি ক্লকওয়াইজ। এই টিউবগুলো প্রায় ভ্যাকুয়াম অবস্থায় থাকে, যেন প্রোটনের সাথে কোনো প্রকার বায়ুর কণার সংঘর্ষ না ঘটে। এই পর্যায়ে এসেও ইলেকট্রিক পালসের মাধ্যমে প্রোটনের এনার্জি ক্রমাগত বৃদ্ধি করা হয় এবং এই শক্তি সর্বোচ্চ 7 ট্রিলিয়ন ইলেকট্রোভোল্ট পর্যন্ত করা যায়। তখন প্রোটনের ভর তার রেস্ট ম্যাসের তুলনায় 7000 গুণ বেশি হয়ে থাকে। এখন এই উচ্চ শক্তির প্রোটন টানেলের গায়ে না লেগে সঠিক পথে মুভ করার ক্ষেত্রে ম্যাগনেট ব্যবহার করা হয়। এখন এই ম্যাগনেটগুলোকে কিন্তু আবার প্রায় পরম শূন্য তাপমাত্রায় রাখতে হয়, যেন ম্যাগনেটগুলো সুপার কন্ডাক্টর হিসেবে কাজ করে। অন্যথায় এত বিশাল ইলেকট্রোম্যাগনেট এতটাই গরম হয়ে যাবে যে এই গরমে যাবতীয় যন্ত্রাংশ গলে যাবে। এখন ম্যাগনেটকে -271 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখার জন্য ব্যবহার করা হয় লিকুইড হিলিয়াম, যার পরিমাণ প্রায় 120 মেট্রিক টন। এছাড়াও এই মেশিনের সকল কিছুকে সংযুক্ত রাখতে প্রায় 2.5 লক্ষ কিলোমিটার দৈর্ঘ্যের কেবল ব্যবহার করা হয়েছে, যা দ্বারা পৃথিবীর বিষুবীয় অঞ্চলকে 6 বার পেঁচানো সম্ভব। এলইসি যখন চালু করা হয় তখন এতে প্রতি ঘন্টায় 200 মেগাওয়াট ইলেকট্রিসিটি খরচ হয়, যা খুবই বিশাল। যেমন সম্পূর্ণ নরসিংদী জেলায় প্রতিদিনের ইলেকট্রিসিটির চাহিদা হচ্ছে 105 মেগাওয়াট, সেখানে এলইসির প্রতি ঘন্টায় প্রয়োজন 200 মেগাওয়াট। তাহলে বুঝতেই পারছেন এলইসি কতটা ইলেকট্রিসিটি ব্যবহার করে। যাই হোক, উচ্চ গতি এবং শক্তির প্রোটন বিশাল 27 কিলোমিটার টানেলে এসে প্রস্তুত সংঘর্ষে লিপ্ত হবার জন্য। এক্ষেত্রে এলইসিতে 4টি বড় ডিটেক্টর রয়েছে, যেখানে প্রোটন প্রোটন সংঘর্ষ ঘটানো হয়। এই 4টি ডিটেক্টরের মধ্যে 2টি জেনারেল পারপাসে ব্যবহার করা হয় এবং বাকি 2টি স্পেশাল পারপাসে ব্যবহার করা হয়। জেনারেল পারপাসে ব্যবহার করা ডিটেক্টর 2টির নাম হচ্ছে অ্যাটলেস এবং সিএমএস। ডিটেক্টরগুলোর সাইজ খুবই বিশাল। অ্যাটলেস লম্বায় 150 ফিট বা 15 তলা বিল্ডিংয়ের সমান এবং প্রস্থে 82 ফিট এবং ওজন 7000 টন বা 70 লক্ষ কেজি। অ্যাটলেসের তুলনায় মানুষের সাইজ হবে এমন। এই বিশাল ডিটেক্টরের মাঝখানে চুলের মতো সরু স্থানে বিপরীত দিকে ছুটতে থাকা প্রোটনকে মুখোমুখি করা হয়, যেন এদের মধ্যে সংঘর্ষ ঘটতে পারে। কিন্তু এই ক্ষেত্রে প্রোটন প্রোটন সংঘর্ষ ঘটার সম্ভাবনা খুবই কম, যা প্রায় শূন্যের কাছাকাছি। এখন প্রোটনের মধ্যে সংঘর্ষ ঘটার সম্ভাবনা এত কম কেন, এই বিষয়টি আগেই বলেছি। চুলের ব্যাস যদি পৃথিবীর ব্যাসের সমান বিবেচনা করা হয় তবে প্রোটনের সাইজ হবে চিনির দানার সমান। এখন পৃথিবীতে 2টি চিনির দানাকে বিপরীত দিক থেকে নিক্ষেপ করে সংঘর্ষ ঘটানোর সম্ভাবনা যতটুকু, ডিটেক্টরে প্রোটন প্রোটন সংঘর্ষের সম্ভাবনা ততটুকুই। তবে একটি চিনির দানার বিপরীতে যদি উভয় দিক থেকে 1 কেজি চিনি নিক্ষেপ করা হয় তবে কিন্তু কিছু মুখোমুখি সংঘর্ষ পাওয়া যাবে। এলইসিতে ঠিক এই কাজটি করা হয়। একসাথে অনেকগুলো প্রোটনকে রাখা হয়, যাকে বলা হয় প্রোটন বিম। একটি বিমে প্রায় 100 বিলিয়ন প্রোটন থাকে। আরেকটু স্পেসিফিক করে বললে 1.7 × 10⁻11টি প্রোটন। এখন বাম দিক থেকে 100 বিলিয়ন প্রোটন এবং ডান দিক থেকে 100 বিলিয়ন প্রোটন যদি আসে তবে এদের মধ্যে কিছু সংঘর্ষ অবশ্যই ঘটবে। এক্ষেত্রে দেখা যায় গড়ে 50 থেকে 60টি প্রোটন প্রোটন সংঘর্ষ পাওয়া যায়। ঠিকই শুনেছেন, 100 বিলিয়ন থেকে মাত্র 60টি সংঘর্ষ। সংখ্যাটি খুবই কম এবং অপর্যাপ্ত। এই সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রতি সেকেন্ডে 40 মিলিয়ন প্রোটন বিম ক্রস করানো হয়, যা থেকে সেকেন্ডে কয়েক কোটি সংঘর্ষ পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে এই সংঘর্ষ থেকে মানুষের প্রাপ্তি কী? এলিমেন্টারি পার্টিকেল এমন বিষয় যা সরাসরি চোখে দেখা সম্ভব নয়, তবে এদের আচরণ এবং প্রপার্টি জানা সম্ভব। এখন পর্যন্ত আবিষ্কৃত এলিমেন্টারি পার্টিকেল হচ্ছে এইগুলো, যা আমাদের মহাবিশ্বের সবকিছুর বিল্ডিং ব্লক। থিওরিটিক্যালি এর বাইরেও আরও এলিমেন্টারি পার্টিকেল থাকতে পারে। এখন আসলে এর বাইরে আরও এলিমেন্টারি পার্টিকেল রয়েছে কিনা তা জানার পদ্ধতি হচ্ছে 2টি বস্তুর মুখোমুখি সংঘর্ষ।
দৃশ্যমান বস্তুর সংঘর্ষে যেমন সেটি ছোট ছোট অংশে ভেঙে যায়, ঠিক একইভাবে প্রোটন প্রোটন সংঘর্ষে প্রোটন আরও ক্ষুদ্র অংশে ভেঙে যায়। এখন প্রোটন ভেঙে গেলে কি পাওয়া যাবে? নিশ্চয়ই আপ এবং ডাউন কোয়ার্ক পাওয়া যাবে। কিন্তু এলইসির ক্ষেত্রে খেয়াল করুন, প্রোটনের ভর তার রেস্ট ম্যাসের চেয়ে অনেক বেশি থাকে, অর্থাৎ এনার্জি বেশি থাকে। এখন এই অতিরিক্ত এনার্জির প্রোটন যখন ভেঙে যায়, তখন তা থেকে আমাদের জানার বাইরেও যদি অন্য এলিমেন্টারি পার্টিকেল থাকে, তা তৈরি হবার সম্ভাবনা দেখা দেয়। কারণ E=mc² অনুযায়ী ম্যাস এবং এনার্জি পরস্পর সম্পৃক্ত। এখন উচ্চ গতি এবং শক্তির প্রোটনের সংঘর্ষের ফলে প্রচুর পরিমাণ এনার্জি নির্গত হয় এবং এই এনার্জি কিছু ক্ষেত্রে ফিজিক্যাল ম্যাসে রূপ নেয়, এবং এনার্জি যত বেশি হবে ততই আননোন পার্টিকেল তৈরি হবার সম্ভাবনা দেখা দেয়। তবে এখানে একটি বিষয় হচ্ছে, আননোন পার্টিকেল তৈরি হলেও তা খুবই দ্রুত ডিকের মাধ্যমে অন্য পার্টিকেলের রূপ নেয়, অর্থাৎ আমাদের পরিচিত পার্টিকেল যেমন কোয়ার্ক, ফোটন এসবের রূপ নেয়, এবং এটা খুবই অল্প সময়ের মধ্যে ঘটে। এখন আননোন পার্টিকেল তৈরি হয়েছে কিনা তা জানার জন্য অ্যাটলাসের মতো বিশাল সেন্সিটিভ ডিটেক্টর প্রয়োজন। সংঘর্ষের পর ডিটেক্টরের কোন স্থানে কোন পার্টিকেল হিট করলো তা পরিমাপ করে এর পেছনে গিয়ে এর আগের পার্টিকেল কেমন ছিল, অর্থাৎ প্রপার্টি কেমন ছিল, তা ক্যালকুলেট করা হয়, এবং এরপর এর পূর্ববর্তী ধাপ। এখানে মূলত কমপ্লেক্স ম্যাথমেটিক্স ব্যবহার করা হয়, যার মাধ্যমে আননোন কোনো পার্টিকেল তৈরি হয়েছিল কিনা তা জানা যায়। যেমন 2012 সালের জুলাইয়ে সার্ন এলইসির মাধ্যমে হিগস বোজন ডিটেক্ট করার কথা জানায়, এবং তা ছিল গ্রাফের এই বাম্প। হিগস বোজনকে গড পার্টিকেলও বলা হয়ে থাকে। এই বিষয়ে অবশ্য আমার একটি পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই তো গেল সংঘর্ষের মাধ্যমে নতুন পার্টিকেল সম্পর্কে জানার বিষয় বা ডিটেক্ট করার বিষয়, যা আপনার আমার ব্যক্তিজীবনে কোনো কাজে না আসলেও ব্যক্তিজীবনে ব্যবহৃত টেকনোলজির উন্নতির জন্য প্রয়োজন। নিউটন যখন গ্র্যাভিটি ব্যাখ্যা করেছেন, তখন হয়তো ভাবেননি এর 300 বছর পরে এই সূত্র ব্যবহার করে মানুষ চাঁদে যাবে। ঠিক একই বিষয় এলিমেন্টারি পার্টিকেলের ক্ষেত্রেও প্রযোজ্য। বর্তমানের আবিষ্কার ভবিষ্যতের টেকনোলজির জন্য কাজে আসবে। সিএমএস ডিটেক্টরের সাইজ অ্যাটলাস থেকে কিছুটা ছোট, তবে ওজনে বেশি। এটি 68 ফিট লম্বা এবং প্রস্থে 82 ফিট, কিন্তু এটির ওজন আবার 12,000 টন। অ্যাটলাসের অবস্থান সুইজারল্যান্ডে, অন্যদিকে সিএমএসের অবস্থান ফ্রান্সে। অ্যাটলাস এবং সিএমএস কলাইডার হচ্ছে জেনারেল পারপাস, অর্থাৎ এগুলো সংঘর্ষের সবকিছু লক্ষ্য করে। অন্যদিকে স্পেশাল ডিটেক্টর স্পেসিফিক কাজে ব্যবহার করা হয়ে থাকে। এলইসিতে 2টি স্পেশাল ডিটেক্টর রয়েছে, একটি হচ্ছে অ্যালিস এবং অন্যটি হচ্ছে এলইসি-ভি। অ্যালিসে প্রোটনের সংঘর্ষের পরিবর্তে লেড আয়নের সংঘর্ষ ঘটানো হয়, অর্থাৎ প্রোটনের তুলনায় বিশাল বড় লেড নিউক্লিয়ার সংঘর্ষ ঘটানো হয়ে থাকে। বছরের 1-2 মাস প্রোটন সংঘর্ষ অফ রেখে লেড আয়ন নিয়ে কাজ করা হয়ে থাকে। লেড নিউক্লিয়ার ভর বেশি হওয়ায় এদের সংঘর্ষের ফলে অসংখ্য এলিমেন্টারি পার্টিকেলের একটি ক্লাউড তৈরি হয়, যা থেকে স্পেসিফিক কোনো পার্টিকেল সম্পর্কে জানা সম্ভব নয়। আসলে এই ক্ষেত্রে প্রচণ্ড উত্তপ্ত কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা তৈরি হয়, যা মূলত প্রাথমিক মহাবিশ্ব সম্পর্কে জানতে সহায়তা করে। তার মানে অ্যালিসে বিগ ব্যাংয়ের পর মুহূর্তের অবস্থা তৈরি হয়, যার মাধ্যমে বিগ ব্যাংয়ের পর কিভাবে ফিজিক্স কাজ করেছিল তা স্টাডি করা যায়। অ্যালিসি-ভি এর মাধ্যমে সিপি ভায়োলেশন স্টাডি করা হয়ে থাকে। এই সিপি ভায়োলেশন আবিষ্কার করেন জেমস কার্নিন এবং ভ্যাল ফিচ 1964 সালে, এবং 1980 সালে তারা এই আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান। সিপি ভায়োলেশন বিস্তারিত বলতে গেলে ভিডিও জটিল হয়ে যাবে, তবে এইটুকু বলে রাখি, বিগ ব্যাংয়ের পর সমান পরিমাণ ম্যাটার এবং অ্যান্টিম্যাটার তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীতে এদের মধ্যে ম্যাটার ডোমিনেট করে, এবং এই জন্যই বর্তমান মহাবিশ্বে ম্যাটারের আধিপত্য দেখা যায়। এখন বিগ ব্যাংয়ের পর কেন ম্যাটার ডোমিনেট করেছিল তা সিপি ভায়োলেশনের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। এই 4টি মেইন ডিটেক্টর ছাড়াও এলইসিতে আরও 5টি ছোট ডিটেক্টর রয়েছে, যাদের এক একটি এক এক ধরনের কাজে ব্যবহার করা হয়। এলইসিতে প্রতি বছর প্রায় 3 কোটি গিগাবাইট ডেটা তৈরি হয়। এত বিপুল পরিমাণ ডেটা একসাথে রাখা সম্ভব নয়, যার ফলে এলইসি স্থাপনের আগেই একটি নেটওয়ার্ক তৈরি করা হয়েছিল, যার মাধ্যমে ডেটাকে বিভিন্ন স্থানের বিভিন্ন কম্পিউটারে ভাগ করে দেওয়া যাবে, এবং এটাই ছিল WWW বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সূচনা, এবং এটি হয়েছিল সার্নে টিম বার্নেস-লি এর হাত ধরে 1990 সালে। যাই হোক, এবার এলইসি থেকে ব্ল্যাক হোল তৈরি হবে এমন আশঙ্কা সম্পর্কে বলা যাক। এলইসিতে এক্সপেরিমেন্ট চলার সময় প্রোটন তার রেস্ট ম্যাসের তুলনায় 7000 গুণ বেশি ভারী হয়ে থাকে, তার মানে ক্ষুদ্র স্থানে বেশি এনার্জি। এখন উচ্চ শক্তির 2টি প্রোটন যখন সংঘর্ষে লিপ্ত হয়, তখন জাস্ট ওই মুহূর্তে একটি ক্ষুদ্র স্থানে 14 ট্রিলিয়ন ইলেকট্রোভোল্ট এনার্জি একীভূত হয়। এখন ক্ষুদ্র স্থানে এত বেশি এনার্জি মানে বেশি ভর, যার ফলে ওই স্থানে ব্ল্যাক হোল তৈরি হতে পারে এমন আশঙ্কা অনেকেই করেছিলেন, যার ফলে এলইসি পৃথিবীকে ধ্বংস করে দিবে এমন কথাও সামনে এসেছিল, যদিও বাস্তবে এমন কিছুই ঘটেনি। এমনকি সায়েন্টিস্টরা মাইক্রো ব্ল্যাক হোল তৈরি হয়েছে এমন কিছুও ডিটেক্ট করতে পারেননি। তবে আমরা যদি ধরেও নেই এলইসিতে মাইক্রো ব্ল্যাক হোল তৈরি হবে, তবেও কিন্তু এটি পৃথিবীকে গ্রাস করতে পারবে না, কারণ হকিং রেডিয়েশন থেকে আমরা জানি ব্ল্যাক হোলের সাইজ যত ছোট হবে সেটি তত দ্রুত রেডিয়েশন নির্গত করে নিঃশেষ হয়ে যাবে।
ব্ল্যাক হোল এবং হকিং রেডিয়েশনের বিষয়গুলো আমার এই ভিডিওতে বিস্তারিত বলা হয়েছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এলএসসি তার সর্বোচ্চ সক্ষমতা অর্জন করেছে, অর্থাৎ এটি যতটা উচ্চ শক্তির কোলিশন ঘটাতে পারবে তা ইতিমধ্যে করে ফেলেছে, যা হচ্ছে 14 ট্রিলিয়ন ইলেকট্রোভোল্ট, যার ফলে বর্তমানে এলএসসি থেকেও আরও বড় 100 কিলোমিটার পরিধির কোলাইডার তৈরির কথা সামনে এসেছে, যাকে বলা হচ্ছে FCC বা ফিউচার সার্কুলার কোলাইডার, যার শক্তি হবে 100 ট্রিলিয়ন ইলেকট্রোভোল্ট। এখন প্রশ্ন হচ্ছে, FCCর আদৌ কি কোনো প্রয়োজন রয়েছে? এই বিষয়ে অবশ্য যুক্তিতর্ক চলছে, তবে ডার্ক ম্যাটার, এক্সোটিক ম্যাটারের মতো বহু কিছু সম্পর্কে মানুষের জ্ঞান সীমিত। FCCর মতো বিশাল কিছু একটা তৈরি হলে হয়তো এইসবের উত্তর পাওয়া যেতে পারে, এর বাইরেও আরও সম্পূর্ণ নতুন কিছু আবিষ্কার হতে পারে। মহাবিশ্বের সবচেয়ে ছোট জিনিস অর্থাৎ এলিমেন্টারি পার্টিকেল স্টাডি করতে গিয়ে মানুষকে সবচেয়ে বড় মেশিন তৈরি করতে হয়েছে, যে মেশিন কোনো কিছুই উৎপাদন করে না, তবে মানুষের জ্ঞানকে সমৃদ্ধ করে। আমাদের অর্থনীতির জন্য টেক্সটাইল খুবই গুরুত্বপূর্ণ। টেক্সটাইল শব্দটি ছোট হলেও এর মধ্যে বহু ধাপ রয়েছে। এই সবগুলো ধাপ অতিক্রম করার পর কাপড় তৈরি হয়। কাপড় তৈরি হওয়ার পর বিদেশে রপ্তানি করার ক্ষেত্রে আবার বহু ধরনের টেস্ট রয়েছে। টেক্সটাইলের যাবতীয় বিষয় সম্পর্কে জানতে আমার এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন।